স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। সহিংসতার পর ৩ পার্বত্য জেলা আজ অনেকটাই শান্ত রয়েছে, তবে জনমনে আতঙ্ক রয়েছে। রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে, তবে চলছে অবরোধ। এ বিষয়ে জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিশু দে। মিশু, ১৪৪ ধারা প্রত্যাহারের পর রাঙামাটির পরিস্থিতি এখন কেমন, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কতটা জোরালো রয়েছে? হ্যাঁ নওশিন, রাঙামাটিতে যে শুক্রবারের ঘটনা ১৪৪ ধারা জারি করা হয়, সে ১৪৪ ধারা আজ সকাল ১১টা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে আমাদের জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। তিনি আজ সকালে শুক্রবারের ঘটনায় যে সকল ক্ষতিগ্রস্ত এলাকা, সে সকল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি আমাদেরকে এ তথ্য জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও বলেছেন, রাঙামাটিতে যে সকল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বসতঘর রয়েছে, সেই সকল বসতঘর এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসনের যে কোর কমিটি, সেই কোর কমিটির সদস্যরা প্রতিটি স্থানে গিয়ে গিয়ে এই তালিকা তৈরি করছেন। পাশাপাশি রাঙামাটি পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন, রাঙামাটিতে ঘটনায় শুক্রবারের যে ঘটনা, সে ঘটনায় 2টি মামলা হয়েছে। সে মামলার আলোকে তদন্ত করা হচ্ছে। দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হবে। রাঙামাটিতে গতকাল এবং আজ কিছুটা পরিস্থিতি শান্ত রয়েছে, যার কারণে ১৪৪ ধারা প্রত্যাহার হয়েছে। পাশাপাশি তারা আমাদেরকে জানিয়েছেন, রাঙামাটিবাসীকে আহ্বান জানিয়েছেন যাতে আর কেউ কোনো ধরনের গুজবে কান না দেয় এবং কোনো প্রকার সহিংসতায় তারা যোগ না দেয়। এই আহ্বানটি তারা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন। পাশাপাশি রাঙামাটিতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে রাঙামাটির প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও রাঙামাটিতে বিভিন্ন কমিউনিটি পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিকের জন্য চেষ্টা করা হচ্ছে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মিশু। এবার বান্দরবানের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ক্যামুই অং মারমা। ক্যামুই, সহিংস পরিস্থিতির পর বান্দরবানের আজকের পরিস্থিতি কেমন এবং অনেক পর্যটক আটকা পড়ার খবর আসছে, আপনার কাছে এ বিষয়ে কি তথ্য রয়েছে? নওশিন, খাগড়াছড়ির ঘটনায় খাগড়াছড়ি রাঙামাটিতে যে সহিংসর ঘটনা ঘটলেও বান্দরবানে তেমন প্রভাব পড়েনি, এবং এই যে যুগ্ম ছাত্র পরিষদের পক্ষ থেকে যে অবরোধের ডাক দেওয়া হলো, বান্দরবানে তেমন একটা এর প্রভাব পড়েনি। বান্দরবান শহর সহ যে দূরপাল্লার যানবাহন এবং যে অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে, এবং এই খাগড়াছড়ির ঘটনায় বান্দরবানে যাতে এর প্রভাব না পড়ে, এবং এই জন্য যে গতকাল বিকেল 5টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের পক্ষ থেকে যে জেলা প্রশাসকের নেতৃত্বে পাহাড়ি বাঙালি নেতৃবৃন্দদের নিয়ে একটি শান্তির বৈঠক করা হয়। বৈঠকে যে প্রত্যেক প্রতিনিধি তারা যে একটা শান্তি শৃঙ্খলার জন্য তারা কথা দিয়েছেন যে তারা বান্দরবানের যেহেতু একটি সম্প্রীতির জেলা, এখানে যাতে কোনো রকম খাগড়াছড়ির যে সহিংসতার যে ঘটনাটা, এর প্রভাব যাতে বান্দরবান না পড়ে, এই দুনো পক্ষই এতে কথা দিয়েছেন যে তারা সহিংসতায় যাবেন না। তো এই জন্য যে আজকে আমি সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, স্টেশনগুলোতে ঘুরে দেখেছি যে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং দোকানপাটগুলো খোলা রয়েছে। বান্দরবানের সার্বিক পরিস্থিতি শান্ত বলা যায়। নওশিন, দখল দূষণের কবলে পড়ে রাজশাহীর প্রমত্তা পদ্মা এখন হুমকির মুখে। শুধু পদ্মাই নয়, এক সময়ের প্রাণবন্ত নদীগুলোতেও নেই প্রাণ। দিন দিনই হারাচ্ছে নিজেদের অস্তিত্ব। রাজশাহী জেলার 21টি নদ নদীর বেশিরভাগ মৃতপ্রায়। দখল দূষণের কবলে পড়ে রাজশাহীর প্রমত্তা পদ্মা এখন হুমকির মুখে। শুধু পদ্মাই নয়, এ সময়ের প্রবাহমান নদীগুলোতেও নেই প্রাণ। রাজশাহী জেলার 21টি নদ নদীর বেশিরভাগই এখন মৃতপ্রায়। প্রমত্তা পদ্মা নদীতে পানি থাকে সর্বোচ্চ 3 মাস।
বাকি 9 মাস নদীর বেশিরভাগ অংশ জুড়েই জেগে থাকে চর। এরপরেও শহর থেকে বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে পদ্মার পানি। নদী তীরে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। বহু নৌকা ঢাকার সে গয়নার নৌকা বলে পরিচিতি ছিল, সে নৌকাগুলি একসময় চলাচল করতো, সে নৌকাগুলি আর আসে না। পদ্মা ছাড়াও এক সময়ে জেলার বড় নদীগুলোর মধ্যে বারাহি, দয়া, ফলিয়াল বিল, নারদ ও সন্ধ্যা নদীর চিত্র একই। নদী দখল করে গড়ে উঠেছে বসত ভিটা, ফসলি জমি, কাটা হয়েছে পুকুর। এই নদীতে নৌকাও চলেছে, সবই চলেছে, আমরা গোসলও করেছি। এখন চারি সাইডে বাড়িঘর হয়ে নদী হয়ে গেছে আপনার ছোট। হ্যাঁ, এখন পানি নষ্ট হয়ে গেছে। বড় বড় নৌকালে এবং এখানে মাছ হয়েছে, এই নদীটা এখন ভরাট হয়ে গেছে। পরিবেশবিদরা বলছেন, নদী খনন, দখল মুক্ত এবং পানি সংরক্ষণ করতে না পারলে মৃত নদীগুলোকে বাঁচানো সম্ভব হবে না। দীর্ঘদিন যাবৎ এই নদীগুলি দখল হয়ে গেছে এবং এই নদী দখলের কারণে আপনার এই অঞ্চলের পরিবেশ ধ্বংস হচ্ছে। এই যে নদী খেকোগুলি মনে করেন তা দূষণ করছে, পানি নিষ্কাশন হচ্ছে না। অবশ্যই অবিলম্বে নদী দখল মুক্ত করতে হবে, নদী দূষণ মুক্ত করতে হবে এবং এই অঞ্চলে পানি রিজার্ভেশন করতে হবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদী দখল মুক্ত করতে কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। শুষ্ক মৌসুমে দেখা যাচ্ছে যে অধিকাংশ যে শাখা নদীগুলো আছে এগুলো শুকিয়ে যাচ্ছে, যেহেতু উপরে কানেক্টিভিটিটা নাই আর শুষ্ক মৌসুমে যেহেতু বৃষ্টিপাতও থাকে না। তো আমরা যদি নদীগুলো খনন করি এবং কানেক্টিভিটি রেস্টোর করি তাহলে দেখা যাবে যে বর্ষাকালের পাশাপাশি শুষ্ক মৌসুমও এর একটা প্রবাহ থাকবে। দ্রুত নদীগুলো খনন এবং দখল মুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি পরিবেশবাদী সহ সাধারণ মানুষের। দীপ্ত, বার্তাকক্ষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার ৩ নম্বর আসামি। শনিবার গভীর রাতে গাজীপুরের হোতাপাড়া থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বন্যপ্রাণীর পোষ মানা নতুন কিছু নয়, কিন্তু চলে যাওয়ার পর ভালোবাসার টানে ফিরে আসা মনে নাড়া দেয়। তেমনই এক ঘটনা ঘটেছে রাজবাড়ীতে। অসুস্থ এক ঈগলকে পরম যত্নে সুস্থ করে তোলেন পাখি প্রেমী লিটন। সুস্থ হয়ে চলে যাওয়ার পর এটি আবার ফিরে এসেছে তার কাছে। রাজবাড়ী শহরের টিএনটি এলাকার বাসিন্দা সাংবাদিক লিটন চক্রবর্তী 2 মাস আগে আহত একটি ঈগল পাখি উদ্ধার করে পরম মমতা ও যত্নে পুরোপুরি সুস্থ করে তোলেন তিনি। এরপর পাখিটিকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ভালোবাসার টানে 2 মাস পর ঈগলটি লিটনের কাছে ফিরে এসেছে। কোনো অসুস্থ পাখি বা কোনো সরীসৃপ পেলেই সবাই আমাদের কাছে নিয়ে আসে। আমরা ওদেরকে প্রাণী সম্পদ কর্মকর্তার সহায়তা নিয়ে ওদেরকে সুস্থ করে আবারও অবমুক্ত করি। আশা করছি যে ও খুব শিগগিরই সুস্থ হবে, সুস্থ হলে আবারও ওকে অবমুক্ত করব। এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যে কোনো পশু দাদা এগুলো পাইলে সংরক্ষণ করে নিয়ে আসে, ওগুলো সুস্থ করে অবমুক্ত করে দেয়। খুবই সরল, ওর কাছে আমরা শিশুরাও যাচ্ছে, আমাদের শিশুরাও ওকে দেখতে আসে, আমরাও যাই। হিংস্রতা তেমন ওর মধ্যে দেখি না। তাকে সকাল, দুপুর, বিকাল 3 বেলায় আমরা মাছ খাওয়াই। পাখি প্রেমী লিটন জানায়, গত 4 জুলাই রাজবাড়ী সদরের বসন্তপুর এলাকায় কয়েকজন কিশোর ঈগলটির ডানা ভেঙে দিলে স্থানীয়রা 999-এ ফোন দেয়। পরে বন বিভাগের কর্মীরা এসে ঈগলটিকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর পাখিটিকে লিটনের কাছে হস্তান্তর করে তারা। এরপর থেকেই পাখি প্রেমীর সঙ্গে মায়ার বাঁধনে বাঁধা পড়ে ঈগলটি। দীপ্ত, বার্তাকক্ষ। মার্কেন্টাইল ব্যাংকের আয়োজনে কক্সবাজারে শুরু হয়েছে 5 দিনের বাংলাদেশ ব্যাংকের গ্রাহক সচেতনতা সপ্তাহ 2024। শনিবার একটি রিসর্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। দিনভর অতিথিদের আলোচনার পাশাপাশি ছিল ব্যাংকিং সেবার বিষয়ে সচেতনতামূলক অডিও ভিজুয়াল প্রদর্শন ও প্রেজেন্টেশন।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন শাখার 170 জনের বেশি কর্মকর্তা ও গ্রাহক। 26 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য দক্ষ জনবল তৈরি করতে 91 জন শিক্ষার্থীকে সরকারি খরচে রাশিয়া পড়তে পাঠায় আওয়ামী লীগ সরকার। সেখান থেকে ডিগ্রি নিয়ে ফিরলেও চাকরি পাননি 44 জন। বঞ্চিতদের দাবি তাদের যথাযথ সুযোগ দেওয়া হয়নি। এক্ষেত্রে বৈষম্য হয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান বিশেষজ্ঞদের। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করতে শিক্ষাবৃত্তি দিয়ে 2015 সাল থেকে নির্বাচিত শিক্ষার্থীদের রাশিয়া পাঠানো শুরু করে আওয়ামী লীগ সরকার। বৃত্তির শর্ত ছিল চাকরিতে নিয়োগের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলে পরমাণু শক্তি কমিশন বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তাদের চাকরি হবে। কয়েক ধাপে 91 জনকে রাশিয়ার ম্যাফি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। পড়াশোনা শেষ করে দেশে ফিরলেও চাকরি পাননি 44 জন। বঞ্চিত চাকরি প্রার্থীদের অভিযোগ 2 ব্যাচের পর নিয়োগ নিয়ে টালবাহানা শুরু হয়। এখানে যাওয়ার পরে পড়াশোনা করে আমরা যে সবাই ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা দেশে ব্যাক করি, কিন্তু দেশে ব্যাক করার পরে আসলে আমাদেরকে এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। বায়ক অথরিটির কাছে বারবার আসলে একই বিষয় নিয়ে অ্যাপ্রোচ করি, বারবার আশ্বস্ত করা হয় যে আমাদেরকে নিবে, কিন্তু আমরা এতদিন অপেক্ষা করার পরে এখনো আমরা আসলে নিয়োগ পাইনি। চাকরি চেয়ে সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে রাশিয়া থেকে পাশ করে আসা বঞ্চিত শিক্ষার্থীরা। আমাদের মতো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারদের ভুলের কারণেই কিন্তু হচ্ছে চারনোবিলে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টটা হয়েছে। দক্ষ জনবল তৈরি করে নিয়ে আসার পর নিয়োগ না দিয়ে ঠিক কতটুকু এখানে সেফটি কালচার মেনটেন করা হচ্ছে। সবার কাছ থেকে একটা সুষ্ঠু সমাধানের প্রত্যাশায় আমরা যোগাযোগ করছি। সমাধানের অনেক আশ্বাস পেলেও এখন পর্যন্ত আমরা সমাধানের জন্য কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। চাকরি না পেয়ে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমে অভিযোগ করেন বঞ্চিতরা। এর ভিত্তিতে 2021 সালে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর কাছে চিঠি দিয়ে বিষয়টি বিবেচনার কথা জানায় রোসাটম, কিন্তু নেওয়া হয়নি যথাযথ ব্যবস্থা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাকরি প্রার্থীদের সঙ্গে বৈষম্য হয়েছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। যেহেতু আগের সরকারের সময় এগুলা হয়েছে, তাহলে আমাদের দেখা উচিত যে যারা এখন চাকরি পাচ্ছে না তাদের এগেনস্টে বৈষম্য ধরনের আচরণ করা হচ্ছে কিনা। আমার ধারণা হয়তো হচ্ছে, তাহলে এগুলাকে অবশ্যই ইমিডিয়েটলি শুধরানো দরকার। বঞ্চিতদের বিষয়ে জানতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডক্টর শওকত আকবরকে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন নিউজ আপডেট বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।